শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সর্বস্তরের মানুষের ঢল। গণ অভ্যুত্থানের যারা ছিলেন তারা পুরো শহীদ বুদ্ধিজীবীদের ড্রিম, তাদের আইডিয়ালস, তাদের যে দেশ গড়ার যে স্বপ্ন, আমরা পুরোপুরি এটা ধারণ করি। নিশ্চিত পরাজয় জেনেই ৭১ জাতির সূর্য সন্তানদের পরিকল্পিতভাবে করা হয় হত্যা। সমৃদ্ধ দেশ গড়বে নতুন প্রজন্ম প্রত্যাশা শহীদ পরিবারে। দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়। দানে যেহেতু পাওয়া নয়, সেহেতু সেই যে দামটা দিয়েছি সেটা রক্ষা করতে হবে। ২০ থেকে হঠাৎই আসামি ১৪২ আছেন মাদ্রাসা ছাত্র থেকে ইমামও। জানেন না খোদ বাদী। চূড়ান্ত প্রতিবেদনের দোহাই দিচ্ছে পুলিশ। আজ সারা দেশে বইছে কনকনে ঠান্ডা। দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৮.৭। কর্মস্থলে বেরিয়ে বিপাকে মানুষ। বরগুনার সোনাখালী যেন বর্জ্যের স্তূপ। উদ্বোধনের ৩ বছরও চালু হয়নি শোধনাগার। ভোগান্তিতে স্থানীয়রা দায় এড়ানোর চেষ্টা পৌর কর্তৃপক্ষের। এবং সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর দেশ গঠনের মনোযোগী বিদ্রোহীরা। দেশটিতে আধিপত্য বিস্তার নিশ্চিতে মরিয়া পরাশক্তিগুলো। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছে আমি শিকা আজিজ। বুদ্ধিজীবী দিবসে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সকাল ৭টায় প্রথমে রাষ্ট্রপতি, এরপর প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানান। স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। এ সময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অফ অনার প্রদান করে ৩ বাহিনীর একটি চৌকস দল। শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে একে একে অন্তর্বর্তী সরকারের অন্য উপদেষ্টারা সহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে সেখানে শ্রদ্ধা জানাতে ঢল নামে সর্বস্তরের মানুষের। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আরও খবর জানাতে এই মুহূর্তে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। রায়ের বাজার বৌদ্ধভূমি থেকে স্মৃতিসৌধ থেকে সহকর্মী শাহাদাত নিশাত। শুরুতে যাচ্ছি মোহনার কাছে। মোহনা, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এই মুহূর্তে কারা শ্রদ্ধা জানাচ্ছেন? দেখতেই পাচ্ছেন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে হয়েছে হাজারো জনতা। সকাল থেকে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণের পরেই সাধারণ স্তর থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবী দল, রাজনৈতিক দল সহ বিভিন্ন শিক্ষক সহ এবং নানা দলের মানুষরা জড়ো হয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেদিতে তারা পুষ্পস্তবক অর্পণ করছে। এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই মুহূর্তে পুষ্পস্তবক যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এসেছেন এবং এসে ওনারা পুষ্পস্তবক দিয়েছেন। এবং আপনারা সকলেই জানেন যে আজকের দিনটি কতটুকু বেদনা মিশ্রিত একটি দিন এবং আজকের এই দিনের ১৯৭১ সালে যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছিল এই জাতিকে মেধাশূন্য করার জন্য এবং সেই সাথে তাদেরকে যে নির্মমতার সাথে মেরে ফেলা হয়েছিল এবং মেরে তাদেরকে এই রায়ের বাজার বধ্যভূমি এবং মিরপুরের যে বিভিন্ন জায়গায় তাদের লাশ ফেলে রাখা হয়েছিল এবং অনেকেই ছিল যাদের লাশ শনাক্ত করা সম্ভব হয়নি এবং সেই যাদের এই আত্মত্যাগ, সেই আত্মত্যাগের বিনিময়ে যেই দেশ আমরা পেয়েছি এবং সেই দেশ পাওয়ার পরেও এখন পর্যন্ত তাদের চেতনায় আমরা প্রতিটা মুহূর্তই কিন্তু উদ্বুদ্ধ হয়ে আছি এবং জনগণের সাথে আমরা কথা বলেছি যারা ফুল দিতে এসেছেন বা যারা সম্মাননা দিতে এসেছেন তারা আমরা দেখছি সকাল থেকেই ভিড় জমেছে এবং শত
স্বতঃস্ফূর্তভাবে ছাত্র জনতা সহ অন্যান্য পেশাজীবী দল, রাজনৈতিক দল সহ সকলেই আসছেন এবং সম্মাননা জানানোর জন্য তারা বেদির সামনে জড়ো হচ্ছে। এবং আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে পুরো মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ যে জায়গাটি রয়েছে সেখানে পুরো তিল ধারণের ঠাঁই নেই এবং সকালে যে পরিমাণ আমরা ছাত্র জনতা দেখেছি তার তুলনায় এখন বৃদ্ধি পাচ্ছেন এবং উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তো বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এখানে আমরা আপনাদেরকে বলতে চাই যে রায়ের বাজার বধ্যভূমিতে আছেন আমাদের সহকর্মী শাহাদাত নিশাদ। তো আমরা তার কাছে যেতে চাই এবং শাহাদাত নিশাদকে জানতে চাই যে কি অবস্থা ওখানকার কারা এসেছেন সম্মাননা জানাতে এবং কি খবরাখবর জানাবেন নিশাদ। ধন্যবাদ মোহনা জানাচ্ছিলেন যে মিরপুর বধ্যভূমি রয়েছে সেইখানের খবর। আমরা এই মুহূর্তে আছি রায়ের বাজার বধ্যভূমি, যেটি মোহাম্মদপুর অবস্থিত, এবং সেখানকার যদি বর্তমান পরিস্থিতি আমরা একটু দেখানোর চেষ্টা করি। সকালে সেই কাকডাকা ভোর থেকে কিন্তু এখানে সাধারণ মানুষরা কিন্তু আসতে শুরু করেছে, তবে প্রথম অবস্থায় তুলনামূলক কম হলেও এখন আস্তে আস্তে আসলে ভিড় বাড়তে আছে। অর্থাৎ শহীদ বুদ্ধিজীবী যারা আছেন তাদেরকে স্মরণ করতে আমরা ইতিমধ্যেই সবচেয়ে বেশি এখানে যেটি লক্ষ্য করতে পারছি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা শ্রদ্ধা জানাতে এসছে এবং একই সাথে যে বাবা তার সন্তানকে নিয়ে আসছে এবং একই সাথে এখানকার স্থানীয় বিএনপি, সমাজতান্ত্রিক দল সহ কমিউনিস্ট পার্টি, বেশ কয়েকটি রাজনৈতিক দলের কিন্তু নেতাকর্মী যারা আছে তারাও কিছুক্ষণ আগে এখানে আমরা দেখেছি শ্রদ্ধা জানাতে এসছে। এবং সেই সাথে যদি একটু জানিয়ে রাখি, এখানে আসলে অন্যান্য বছরের তুলনায় এখন এই কিছুটা হলেও এখানে ভিড় কম লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে শহীদ পরিবার যারা আছে তাদের থেকে এখনো আমরা আসলে শহীদ পরিবারের কোনো সদস্যকে এখানে পাইনি। কিছুক্ষণ পরে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কবর জিয়ারত অনুষ্ঠিত হবে এবং সেখানে যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা জানিয়ে তাদের প্রতি দোয়া করা হবে। তো একে একে এখনো আমরা দেখছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সাংস্কৃতিক সংগঠন যেগুলো আছে তারা এখানে শ্রদ্ধা জানাতে এসেছেন। 14 ডিসেম্বর যে শহীদদের আত্মত্যাগ, যারা জাতির মেধাবী সন্তান, যাদের নেতৃত্বে হয়তো বাংলাদেশ আরো সুউচ্চ পৌঁছাতো, সেই মেধাবী সন্তানদের হত্যা করে এই জাতিকে মেধাশূন্য করা হয়েছে, সেই বিষয়টিকে স্মরণ করে এখানকার যারা রাজনীতিবিদ এসছেন অনেকেই সেই হত্যার বিচার আসলে এখনো কেন হচ্ছে না, অর্থাৎ এত বছর স্বাধীনতার 53 বছর পার হয়ে গিয়েছে, কেন আবার সেই হত্যার বিচারের দাবি করতে হবে, সেই প্রশ্নও তুলেছেন অনেকে। তো সবকিছু মিলিয়ে রায়ের বাজার বধ্যভূমিতে এখন পর্যন্ত শ্রদ্ধা জানাতে এসেছেন অনেকে রাজনৈতিক দল আসছেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সাংস্কৃতিক সংগঠনের যে সদস্যরা তারা এখানে এসে শ্রদ্ধা জানাচ্ছেন। তো এই ছিল রায়ের বাজার বধ্যভূমি থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। নিশাদ, অনেক ধন্যবাদ আপনাকে। রায়ের বাজার বধ্যভূমি এবং শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে জান্নাতুল মোহনা ও শাহাদাত নিশাদ জানাচ্ছিলেন সর্বশেষ তথ্য। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ পৃথিবীর ইতিহাসের এক কালো অধ্যায়। 1971 সালে জাতি যখন বিজয়ের খুব কাছে, ঠিক সে সময় ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদরা এই সুপরিকল্পিত হত্যাযজ্ঞের শিকার হন। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতি আজ স্মরণ করছে 71-এ অকালে প্রাণ হারানো শ্রেষ্ঠ সন্তানদের। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। সালের 14 ডিসেম্বর কাকডাকা ভোরের এই সূর্য সেদিনের জন্য ছিল বিষাদের, বেদনার। এদিনে এক অদৃশ্য কালো ছায়া দেশমাতার বুক থেকে কেড়ে নিয়েছিল তার শ্রেষ্ঠ সন্তানদের। মহান মুক্তিযুদ্ধে যখন পাকিস্তানি হানাদার বাহিনীর পরাজয় নিশ্চিত, ঠিক তখনই বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্তে ছক আঁকে বাংলার মাটিতে থাকা তাদের দোসররা। কি ঘটেছিল সেদিন? 14 ডিসেম্বর রাত শহরে জারি ছিল কারফিউ। সে সুযোগে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের চিহ্নিত করে বাসা থেকে ধরে নিয়ে যায় পাকিস্তানি হানাদারের দোসররা। চোখে কাপড় বেঁধে মিরপুর, মোহাম্মদপুর, নাকালপাড়া, রাজারবাগ সহ অন্য আরও কয়েকটি স্থানে অবস্থিত নির্যাতন কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাদের। চলে বিভৎস শারীরিক নির্যাতন,
খুঁচিয়ে খুঁচিয়ে ক্ষত বিক্ষত করে হত্যা করা হয় তাদের। বিজয়ের পরপরই ভয়াবহ শারীরিক নির্যাতনের চিহ্নসহ শহীদ বুদ্ধিজীবীদের অনেকের মরদেহ পাওয়া যায় ঢাকার রায়ের বাজার ও মিরপুরে। ডোবা নালা, নিচু জায়গা ও ইটের ভাটির মধ্যে অসংখ্য মানুষের মৃতদেহ বিক্ষিপ্ত অবস্থায় পড়েছিল সেদিন। মরদেহের অধিকাংশই ছিল কালো কাপড়ে চোখ বাঁধা ও পেছনে হাত বাঁধা অবস্থায়। পরবর্তীতে এই স্থানগুলোই বধ্যভূমি হিসেবে পরিচিত হয়ে ওঠে। সাংবাদিক সেলিনা পারভিন, সিরাজউদ্দিন হোসেন, ডাক্তার আলিম চৌধুরী, আলতাফ মাহমুদ, মুনির চৌধুরী, জহির রায়হান, জিসিদেব, আনোয়ার পাশা, শহীদুল্লাহ কায়সার সহ শিক্ষক, বিজ্ঞানী, চিন্তক, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ক্রীড়াবিদ, সরকারি কর্মকর্তা সহ আনুমানিক 998 জন শিক্ষাবিদ, 15 জন সাংবাদিক, 52 জন চিকিৎসক, 44 জন আইনজীবী এবং 20 জন সাহিত্যিক, শিল্পী ও প্রকৌশলী ছিল এই হত্যার তালিকায়। পরবর্তীতে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এই দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে ঘোষণা করেন। সেদিনের সেই ঘটনার কথা স্মরণ করে এখনো ঢুকরে কাঁদেন শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা। বাবা হারানোর সেই কালো অতীত তুলে ধরেন শহীদ মুনির চৌধুরীর ছেলে আসিফ মুনির। হঠাৎ করে একজনের শালের ভেতর থেকে একটা বন্দুক বের করে আমার বাবার পিছনে এসে ধরে। আর আমার মা উপরে ছিলেন, একটু অসুস্থ ছিলেন, তারপরেও যেহেতু আমার বাবা শোনেননি, নেমে গেছেন, তা আমার মাও আস্তে আস্তে করে এগিয়ে এসে নামছিলেন। উনি খালি সিঁড়ির থেকে আমার বাবার পেছন দিকটা দেখতে পেয়েছেন যে বন্দুকটা ধরা হলো, ওনার গাটা একটু কেঁপে উঠলো, পাঞ্জাবি পরা ছিলেন। শহীদ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া আদর্শ ও পথ অনুসরণ করে সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলবে নতুন প্রজন্ম, এমন প্রত্যাশা শহীদ পরিবারের সদস্যদের। রক্তের বিনিময়ে দেশ পেয়েছি, সেই মূল্যটা শোধ করতে হবে। আমরা কি বলি, দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়। দানে যেহেতু পাওয়া নয়, সেহেতু সেই যে দামটা দিয়েছি সেটার মানে রক্ষা করতে হবে, সেটার সম্ভ্রম, সেটার সম্মান। সরকার বলুন, বিরোধী দল বলুন, সবাই বাংলাদেশের পক্ষের হবে, সবাই মুক্তিযুদ্ধের পক্ষে হবে। এই সূর্য সন্তানরা বেঁচে থাকলে বাংলাদেশ হতো আরো সমৃদ্ধ। তাই এই জাতিকে নিঃশেষ করে দিতে এমন জঘন্য গণহত্যা চালিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। হত্যা চেষ্টায় সম্পৃক্ত না থেকেও মামলার আসামি ফেনীর মসজিদের ইমাম আর মাদ্রাসার শিক্ষকরা। শুধুমাত্র ব্যক্তিগত দ্বন্দ্বের কারণেই নাকি এমন মামলায় জড়িয়েছে মিথ্যা মামলাবাজরা। ভুতুরে এমন মিথ্যা মামলায় উদ্বেগ জানিয়েছেন ফেনীর সাধারণ মানুষ। ফেনী প্রতিনিধি তোফাল আহমদের অনুসন্ধান জানাচ্ছেন এম এ আজিম। 24 বিপ্লবে ফেনীর অটোরিকশা চালক আব্দুর রব আহত হন। অভ্যুত্থান পরবর্তীতে 18 নভেম্বর ফেনী মডেল থানায় 20 জনের নামে মামলা করে আহত আব্দুর রব। কিছুদিন পর সেই মামলায় আসামি হয়ে যায় 20 জন থেকে 142 জন। তাহলে কোথা থেকে এলো এত আসামি? বাকি 122 জনকে কেন, কোন উদ্দেশ্যে জড়ানো হলো মামলায়? এ ঘটনায় ক্ষুব্ধ মামলার বাদী নিজেই। যে আমি মামলা করছি 20 জনের নামে, তাহলে আমি 20 জনের নামে আমি দেখি যে এখন আমার মামলাতে 142 জন। তো আমি কইছিলাম সাথে 142 জন কেন ঢুকছে? আমার মামলাতে দেখি যে কিছু লোক নিরীহ ঢুকে গেছে, কিছু প্রবাসী ভাই ঢুকে গেছে, কিছু মাদ্রাসার প্রিন্সিপাল ঢুকে গেছে, কিছু অটো চালক, দিনমজুর, মানে সাংবাদিক বাইরে অনেক আমার মামলাতে জড়া গেছে। মিথ্যা মামলার মহাজালিয়াতির অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন স্থানীয় মসজিদের ইমামকে আসামি করে। মামলার ধাপ্পাবাজির এখানেই শেষ নয়, ছাড়েননি এলাকার মাদ্রাসা শিক্ষকদেরও। এই মাদ্রাসায় একে একে 27 জন ধর্মীয় শিক্ষককে হত্যা চেষ্টা মামলায় আসামি করেছেন মিথ্যা মামলাবাজরা। অথচ 24-এর বিপ্লবে হত্যা চেষ্টার সঙ্গে কোনোভাবেই জড়িত নন এই ইমাম শিক্ষকরা। জাতির কাছে আমার একটাই প্রশ্ন, আমি কেন প্রবাসে থাকার পরেও আমাকে কেন আসামি করা হলো? কেন আমাকে হয়রানি করতেছে? এবং কি আমাদের যে এলাকার সাথে 28 জন লোক দেওয়া হয়েছে, নিরীহ লোক, এরা কোনো রাজনীতির সাথে জড়িত না। নির্দোষ যারা, শুধু আমার এলাকা না, যারা নির্দোষ তাদেরকে যেন আপনার এই মামলা থেকে খালাস দেওয়া হয়। যেই সমস্ত মানুষগুলা নিরীহ তাদেরকে যেন অতি দ্রুত এই সমস্ত মামলা হামলা থেকে, বিভিন্ন রকমের পেরেশানি থেকে তাদেরকে যেন মুক্ত করা হয়। তারা প্রকৃত অপরাধী, তারা সবাই পালিয়ে যাওয়াতে এই মামলা দিয়ে মানুষকে, সাধারণ মানুষকে হয়রানির একটা হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে। সম্প্রতি বিষয়টি নিয়ে মানববন্ধন করে প্রতিবাদও করেছে এলাকার মানুষ।
দ্রুত সময়ে আমরা চাই যে ভুল কাউকে আসামি করা হলে তার দায় বাদীর উপর বর্তায় বলে জানিয়েছেন এ আইনজীবী। আমাদের বর্তমানে বিচার কার্য পরিচালনা করছেন ওনারা কিন্তু এই ব্যাপারে খুব অ্যালার্ট। ওনারা বলা হচ্ছে বারবার যদি আপনি অন্যায়ভাবে কাউকে একটা মিথ্যা মামলা করেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইনগত প্রক্রিয়া আছে, সেই হিসাবে প্রক্রিয়া চলবে। অবশ্য চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার সময় নিরীহ ব্যক্তিকে বাদ দেওয়া হবে বলে জানিয়েছে জেলা পুলিশ। চিকোকের নাম আসছে কিছু, যারা নিরপরাধ ব্যক্তি আসছে তাদের নাম আমরা অবশ্যই তদন্ত এখানে বেরিয়ে আসবে, আসলে তারা প্রকৃতপক্ষে অপরাধী না নিরপরাধ। যদি নিরপরাধ হয়ে থাকে তাদেরকে মামলা থেকে কিংবা পুলিশ রিপোর্ট থেকে আমরা তাদেরকে বাদ দেবো। ফেনী মডেল থানায় 8টি হত্যা ও 18টি হামলার ঘটনায় মামলা হয়েছে। এসব মামলায় 254 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে বাদীরাই বলছে এদের অনেকেই ঘটনার সাথে সম্পৃক্ত নয়। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। অগ্রহায়ণের শেষে শীতের দাপটে কাবু পুরো দেশের মানুষ। উত্তরের হিমেল বাতাস আর ঘন কুয়াশায় বেড়েছে শীতের তীব্রতা, স্থবির হয়ে আছে জনজীবন। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। সকাল থেকে দেখা মিলছে না সূর্যের। প্রত্যেক দিন রাত বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। এর ফলে জনজীবনে দুর্ভোগ বাড়ছে। লালমনিরহাটেও সকাল থেকেই ছেয়ে আছে ঘন কুয়াশা। তীব্র ঠান্ডায় গ্রামাঞ্চলের হতদরিদ্র মানুষজন ঘরকুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। একই চিত্র ঠাকুরগাঁও ও নীলফামারীতে। যানবাহন চলাচল করাই যেন দায়, সেই সাথে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। সমস্যা তো হচ্ছে, আবার এদিকে কর্মসূচি কামে গেলেও আমরা করতে আসছি না ঠিক মতো। যদি প্যাসেঞ্জারই উঠতে যাচ্ছে না তো হয় কি হবে? কুয়াশার জন্য বাড়াতে পারছি না, কিছু কাম করতে পারছি না। হিমশীতল বাতাসে দেশের দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা ও হিমালয় কন্যা পঞ্চগড়ে অনুভূত হচ্ছে হাড় কাঁপানো শীত। তবে বেলা গড়লেই দেখা মিলছে হাস্যোজ্জ্বল সূর্যের। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু ও রাশেদুজ্জামান বাবু। শুরুতেই যাচ্ছি চুয়াডাঙ্গায়। সেতু, তীব্র শীতে জনজীবনে কি ধরনের প্রভাব পড়ছে? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে তীব্র শীত কিন্তু চুয়াডাঙ্গাতে বয়ে চলেছে। গতকাল থেকে কিন্তু চুয়াডাঙ্গাতে মৃদু শৈত্য প্রবাহ প্রবাহমান রয়েছে, কারণ গতকাল থেকে কিন্তু 10 ডিগ্রি তাপমাত্রার নিচে হচ্ছে তাপমাত্রা উঠানামা করছে চুয়াডাঙ্গাতে। কারণ আজকে আমি আপনাকে যদি একটু বলি, আজ কিন্তু সকাল 6টায় কিন্তু চুয়াডাঙ্গাতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.2 ডিগ্রি সেলসিয়াস। একই সাথে সকাল 9টায় কিন্তু তাপমাত্রা রেকর্ড করা হয় 8.7 ডিগ্রি সেলসিয়াস, যেটা এই চুয়াডাঙ্গা জেলার প্রেক্ষাপটে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। তবে এর ভিতরে একটু খুশির খবর দিই, সেটা হচ্ছে কিন্তু আজকে মানে সারা বাংলাদেশের ভিতরে কিন্তু চুয়াডাঙ্গা জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তারপরেও কিন্তু চুয়াডাঙ্গা থেকে হাস্য উজ্জ্বল রোদ। এর মূলত কারণ হচ্ছে সেটা হচ্ছে কিন্তু আজকে কিন্তু কুয়াশা বেল্ট একেবারেই ছিল না, কারণ মানে চিরচেনার রূপ যেভাবে সূর্যোদয় হয় 6টা থেকে 7টার ভিতরে, সেইভাবেই কিন্তু চুয়াডাঙ্গাতে আজকে সূর্যোদয় হয়েছে। সুতরাং আজকে কিন্তু কুয়াশা দেখা একদমই মেলেনি। তবে এখন প্রশ্ন থাকতে পারে অনেকের, সেটা হচ্ছে যে কেন আজকে চুয়াডাঙ্গাতে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। এর মূলত কারণ চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস আমাকে যেমনটি জানিয়েছে, সেটা হচ্ছে যে গতকালকে কিন্তু কুয়াশা ছিল, অতএব রোদের তীব্র ওই তেজ ছিল না, পাশাপাশি কিন্তু হিমেল হাওয়া কিন্তু বইছিল। এই কারণে পরিবেশ কিংবা চারিপাশ ঠান্ডা হওয়ার কারণেই কিন্তু হচ্ছে আজকে হচ্ছে তাপমাত্রা সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে, অর্থাৎ গতকালকের প্রভাবটা কিন্তু আজকে পড়েছে। এবং একই সাথে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস আমাকে যেমনটি জানিয়েছে, আজকে যে হিমেল হাওয়াটা কিন্তু গতকালকে থেকে বেশি, তবে রোদ আছে। যদি এই অবস্থায় চলতে থাকে, একই সাথে যদি হচ্ছে কুয়াশা বেল্ট দেখা না দেয়, সেক্ষেত্রে আগামীকালকেও কিন্তু চুয়াডাঙ্গাতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করার সম্ভাবনা রয়েছে। আমি যদি একটু জানিয়ে রাখি যে শীতার্তদের কথা, সেটা হচ্ছে যে যারা শীতার্ত আছে তারা কিন্তু এখনো পর্যন্ত শীত বস্ত্র কিন্তু হাতে পায়নি, কারণ সরকারি কিংবা বেসরকারি কোনো সংস্থাকেই আমরা এখনো দেখতে পাইনি যে শীত বস্ত্র কিংবা কম্বল বিতরণ করার জন্য। তবে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক আমাদেরকে আশ্বস্ত করেছে, সেটা হচ্ছে যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কিন্তু চুয়াডাঙ্গার জন্য 10,000 পিস কম্বল বরাদ্দ দিয়েছে, সেটা কিন্তু এখন হাতে পায়নি। তবে উনি হাতে পাইলেই কিন্তু দ্রুত সেটা বিতরণের ব্যবস্থা করবে, বিতরণের ব্যবস্থা করবে বলে আমাদেরকে জানিয়েছে। একই সাথে কিন্তু এই যে ঠান্ডায় কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু বাড়তেই আছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি পঞ্চগড়ে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী রাশেদুজ্জামান বাবু। বাবু, আপনি জানাবেন যে আপনার ওখানকার শীতের কি অবস্থা?
সেতু, আপনাকে ধন্যবাদ। হিমালয় কন্যা জেলা হিসেবে খ্যাত কিন্তু পঞ্চগড়। এই পঞ্চগড়ে কিন্তু হিমালয়ের যে হিম বাতাস, সেই হিম বাতাস কিন্তু প্রতিদিনই পঞ্চগড় জেলার উপর দিয়ে প্রবাহিত হয়, যেই কারণে কিন্তু কনকনে ঠান্ডা, হিমেল বাতাস এবং ঘন কুয়াশা এটি কিন্তু অব্যাহত রয়েছে। আমি যদি আপনাকে দেখাতে চাই বা আপনার মাধ্যমে দেশ টিভির দর্শকদের দেখাতে চাই যে আসলে এখানকার মানুষের জনজীবনে অনেকটা স্থবিরতা শুরু হয়েছে। একটি ফুটপাতের যে কাপড়ের দোকান, সেখানে মানুষ কিন্তু ভিড় করছে প্রতিদিনই। কারণ হচ্ছে সরকারিভাবে এখনো পর্যন্ত তেমনভাবে কম্বল বা শীতবস্ত্র বিতরণ করা সম্ভব হয়নি, যেই কারণে বা আংশিক কিছু হলেও কিন্তু এটি কিন্তু এই জেলার জন্য যথেষ্ট নয়। কারণ আপনি জানেন যে এই জেলায় কিন্তু গতকালকেও যদি বলি সারা বাংলাদেশের মধ্যে এই মৌসুমের মধ্যে সর্বনিম্ন যে তাপমাত্রা 8.4 সেটি কিন্তু রেকর্ড করা হয়েছে। আজকে সকাল 9টায় যদি আমি কথা বলি, 9টায় যদি বলি সেটা 9.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অর্থাৎ পঞ্চগড়ের কথা যদি বলি, এই পঞ্চগড় জেলা শীতপ্রবণ একটি জেলা। এই জেলায় কিন্তু আসলে অধিকাংশ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল এবং শ্রম বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে, যেই কারণে কিন্তু আমরা দেখি যে এখানকার মানুষেরা কিন্তু তিথের কাকের মতো চেয়ে থাকে কখন একটি শীত বস্ত্র আসবে, কখন তাদের শীত নিবারণের জন্য সরকার এবং ধনাঢ্য যারা ব্যবসায়ী তারা দান করবে, এরকম কথা বলছেন। আমরা যদি দেখাতে চাই যে এখানকার অনেক অটো চালক, ভ্যান চালক, রিক্সা চালক রয়েছে, তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরেও কিন্তু সারাদিনের যে আয় তাদের, সেই আয় কিন্তু করতে পারছে না। অর্থাৎ গ্রীষ্মকালে যে অবস্থা হয় যেখানে 500 থেকে 600 টাকা আয় হয়, এখন কিন্তু শীতকালে সেটি কিন্তু 1 থেকে 150 টাকা নেমে এসেছে, যেই কারণে তাদের কিন্তু অত্যন্ত মানবত জীবনযাপন শুরু হয়েছে বলে এরকম জানিয়েছে। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসকের সাথে, জেলা প্রশাসক জনাব সাবেদ আলী আমাকে জানিয়েছে যে প্রায় 3000 কম্বল প্রত্যেক উপজেলায়, অর্থাৎ 5টি উপজেলায় বিতরণ করার শুরু হয়েছে এবং 5 লক্ষ টাকা বরাদ্দ পাওয়া গেছে। এই 5 লক্ষ টাকা দিয়ে কিন্তু নতুন করে শীতবস্ত্র কেনার জন্য বলা হয়েছে সংশ্লিষ্ট যারা ইউনো রয়েছে তাদের মাধ্যমে। অর্থাৎ পঞ্চগড়ের শীত মানে অন্যরকম। তাই এখানকার মানুষ ভূপেন হাজারিকার মতো বলছে, মানুষের জন্য, জীবনের জন্য একটু সহানুভূতি কি পেতে পারি না। অর্থাৎ তারা বলছে যে এই জেলার মানুষদের যেন সহযোগিতার জন্য এগিয়ে আসে বিত্তবান যারা, তাদেরকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। রাশেদ, অনেক ধন্যবাদ আপনাকে। পঞ্চগড় এবং চুয়াডাঙ্গায় শীতার্ত মানুষের সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীদের কাছে। 3 বছরেও চালু হয়নি 16 কোটি টাকা ব্যয়ে নির্মিত বরগুনা পৌর শহরের একমাত্র বর্জ্য শোধনাগার। ফলে এখনও অপসারিত হয়নি ময়লা আবর্জনার বিশাল ভাগাড়ে পরিণত হওয়া পৌরসভার সোনাখালী এলাকা। এতে চরম ভোগান্তিতে পড়েছে স্কুলগামী শিক্ষার্থী সহ স্থানীয়রা। রিয়াজ আহমেদ মুসার পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত আপনপুর ডেস্ক রিপোর্টে। বরগুনা পৌর শহরের সোনাখালী এলাকা যেন বর্জ্যের স্তূপ। দীর্ঘ 30 বছর ধরে অপরিকল্পিতভাবে শহরের সব বর্জ্য ফেলা হয় এখানে। পরে পরিবেশ ও জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে স্থানীয় বাসিন্দাদের দাবির মুখে 2021 সালে নির্মাণ করা হয় আধুনিক বর্জ্য শোধনাগার। তবে উদ্বোধনের 3 বছর পেরিয়ে গেলেও এখনও শুরু হয়নি শোধনাগারটির কার্যক্রম। ফলে বিশাল এই বর্জ্যের ভাগাড় নিয়ে ভোগান্তি কমেনি স্কুলগামী শিক্ষার্থী সহ স্থানীয়দের। এখানে কাছাকাছি একটা স্কুল আছে, ছোট ছোট বাচ্চারা স্কুলে যায়, তাদের এই ময়লা পের হইয়ে তারপরে যাইতে হয়। এই জায়গায় মানে 100 পরিবার আছে, তাদের প্রত্যেকেরই সমস্যা, শ্বাসকষ্ট, তারপরে আপনার গন্ধ, বিশৃঙ্খলা। বাসায় গেলেই ধোঁয়াগুলো সব বাসায় চলে যায়, ময়লার ঘ্রাণে বাসায় থাকানো যায় না। অপরিকল্পিতভাবে রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছে সচেতন মহল। আমাদের মতো একটা জেলায় 16 কোটি টাকা একটা মেগা প্রজেক্টের মতোই, তো এটাও আমার কাছে মনে হয় যে সেই ফ্যাসিস্ট গভর্নমেন্টের ফ্যাসিজমের একটা ফসল, যে কারণে আমরা মানুষ লাভবান হইনি। তারা দেখা গিয়েছে তারা অ্যাজ এ ফ্যাসিজম তারা লাভবান হয়ে গিয়েছে। এদিকে দক্ষ জনবল ও প্রয়োজনীয় যন্ত্রপাতির ঘাটতি দেখিয়ে দায় এড়াচ্ছে পৌর কর্তৃপক্ষ। একই সঙ্গে দ্রুতই শোধনাগারটির কার্যক্রম চালুর আশ্বাস তাদের। আমরা আসলে আইস প্ল্যান্ট নিয়ে যে কাজটা শুরু করতেছি, সেখানে কিছু ত্রুটি আমরা আমাদের সার্ভের পরিপ্রেক্ষিতে এসেছে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং অর্গানিক ইনঅর্গানিক সেপারেশন করা এবং রিসাইক্লেবল নন রিসাইক্লেবল বিষয়গুলো জিনিসগুলোকে আলাদা করা, এর জন্য একটি প্রশিক্ষিত জনবলের প্রয়োজন রয়েছে। তো আশা করি যেই
ক্যাপাসিটিতে আমাদের লোকবল বা প্রয়োজনীয় জনবলের প্রয়োজন আছে অথবা অন্য ধরনের চাহিদার প্রয়োজন আছে, এইগুলো ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। এভাবে রাষ্ট্রের কোটি কোটি টাকার প্রকল্প চালু না হওয়ার পেছনে কারা দায়ী, এমন প্রশ্নই স্থানীয়দের। দ্রুত সব সমস্যা নিরসন করে চালু হোক শোধনাগারটি, এমনটাই প্রত্যাশা তাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।